আমাদের আজকের ক্লাস হলো উইক 8 এর লেসন 15 আর লেসন 16। গত উইকে তোমাদের এই ক্লাস দুটো ছিল, যেহেতু ক্লাস সম্ভবত গত অফ ছিল, সেজন্য হয় নাই। তো আজকে আমরা সেটা থেকে আবার শুরু করি। আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস পড়তেছিলাম। কমপ্লেক্স নাম্বারের বেসিক জিনিস কি, যে জিনিসগুলো আছে সেগুলো আমরা আগের দুই ক্লাসে দেখানোর চেষ্টা করেছি। আজকের যে লেসন দুটো হবে সে দুটো থাকবে কমপ্লেক্স অ্যানালাইসিসের, যেটা আমাদের বলতে এটা হলো আমাদের অ্যাপ্লিকেশন হিসাবে আমরা এই দুটো লেসন পড়বো। প্রথম লেসনটা হচ্ছে কসিস ইন্টিগ্রাল ফর্মুলা। এটা একটা ইন্টিগ্রাল ফর্মুলা, নামটা হচ্ছে কসিস ইন্টিগ্রাল ফর্মুলা, এবং এখানে অবশ্যই কমপ্লেক্স অ্যানালাইসিস বা কমপ্লেক্স নাম্বারের একটা রিলেশন থাকবে। ওকে, আমরা পড়তেছি cauchy integral formula. A statement: if f of z is analytic within and on a closed contour C, and if a is any point within C. তো আমরা f of z, z দ্বারা বোঝাচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। আমরা সাধারণত কমপ্লেক্স নাম্বারকে z দ্বারা প্রকাশ করি, আর f of z দ্বারা বোঝাচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের ফাংশন। তার মানে ফাংশনটাতে কমপ্লেক্স নাম্বার থাকবে। ইজ অ্যানালাইটিক উইথিন অ্যান্ড অন এ ক্লোজড কন্ট্রোল সি। কন্ট্রোল দ্বারা বোঝাচ্ছে অর্ধবৃত্ত। একটা অর্ধবৃত্ত সি যদি হয়, তার ভিতরে এই যে এফ অফ জেড যে ফাংশনটা নিব কমপ্লেক্স ফাংশন, সেটা অ্যানালাইটিক থাকবে। তার মানে সেটা অ্যানালাইটিক হতে হলে কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিয়াবিলিটি হতে হয়। তাহলে অ্যানালাইটিক হবে এই কন্ট্রোলের মধ্যে যদি হয়, তাহলে ইফ এ ইজ এনি পয়েন্ট উইদিন সি, এবং সেই কন্ট্রোল বা সেই অর্ধবৃত্তের মধ্যে সি এ যদি কোনো একটা পয়েন্ট হয়, তাহলে আমরা যে সূত্রটা লিখতে পারি সেটা হচ্ছে, আমরা অর থেকে যেটা আছে এটাই লিখি, ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ ডিজেড ইজ ইকুয়াল টু টোয়াইস পাই আই এফ এ। এটা তোমরা এইভাবে করতে পারো, টোয়াইস পাই এফ এ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ অফ জেড বাই জেড মাইনাস এ ডিজেড। তো একটা ইন্টিগ্রেশন যদি এটা থাকে, ইন্টিগ্রাল থাকে, সেই ইন্টিগ্রালকে আমরা ইন্টিগ্রেশন না করে কস ইন্টিগ্রাল ফর্মুলার মাধ্যমে করলে সেটাকে আমরা খুব সহজে সলভ করতে পারি। তো এখানে মেইন যে কথাটা হচ্ছে, এই যে অর এর পর যেটুকু লেখা আছে এইটুকু মনে রাখলেই হবে। ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ ডিজেড ইজ ইকুয়াল টু টোয়াইস বাই আই ইনটু এফ অফ এ। এটা হচ্ছে আমাদের কসিস ইন্টিগ্রাল ফর্মুলার ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন। তার মানে আমাদের এখানে একটা ইন্টিগ্রেশন ফরম্যাটে থাকলে, একটা ফরম্যাটে ইন্টিগ্রেশন থাকলে, সেই ইন্টিগ্রেশনটাকে আমরা ইন্টিগ্রেশন না করেই আমরা বের করতে পারবো যদি আমরা এ এর মানটা জানতে পারি। যেমন এ ইজ এনি পয়েন্ট, এ পয়েন্টটা যদি আমরা কোনো কারণে ইন্টিগ্রালের মাধ্যমে বের করতে পারি, তাহলে আমরা ইন্টিগ্রেশন না করে এটাকে সলভ করতে পারি। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে, এই যে কস ইন্টিগ্রাল ফর্মুলা, এটা কিন্তু শুধুমাত্র কমপ্লেক্স নাম্বারের জন্য প্রযোজ্য, রিয়েল নাম্বারের জন্য কিন্তু এটা প্রযোজ্য হবে না। তো এইটুকু, তো কারো কোনো প্রশ্ন আছে কিনা যে কস ইন্টিগ্রাল ফর্মুলা সম্পর্কে? ক্লাসিস ইন্টিগ্রাল ফর্মুলার আমরা এক্সাম্পল দেখি, প্রবলেম দেখলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আসলে কিভাবে আমরা ফর্মটা ইন্টিগ্রেশনে নিয়ে আসবো সেটাও একটা আমাদের দেখার ব্যাপার, সেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। Determine the integral with the help of cosine integral formula. Integration 1 by z into z square plus 9 dz. তো আমরা এখানে বলেছি যে ফরম্যাটে যেটা বানাতে হবে, সেখানে নিচে থাকবে জেড মাইনাস এ ফরম্যাটে, আর উপরে থাকবে এফ অফ জেড। আমাদের তো এখানে এফ অফ জেডও নাই, জেড মাইনাস এ ফরম্যাটেও নাই, কিন্তু সেটা আমরা ধরে নিয়ে বানাতে পারবো। তো একটা জিনিস মনে রাখতে হবে, এফ অফ জেড তো দেওয়া থাকবে না, এফ অফ জেড ধরে নিতে হবে। এফ অফ জেডটাকে কিভাবে ধরবো? তো এখানে যে ফাংশনটা আছে এটাকে দুই ভাগে বিভক্ত করা যায়, 1/z ইন্টু 1/z² প্লাস 9, দুটো অংশ আছে এখানে। তো এই দুটো অংশ থেকে কোনটাকে এফ অফ জেড ধরবো আর কোনটাকে জেড মাইনাস এ এর জন্য রাখবো, সেটা একটু মনে দেখে বুঝতে হবে। যে এখানে জেড মাইনাস এ, তার মানে জেড মাইনাস এ হলে অবশ্যই জেড এর পাওয়ার কত হবে? 1। জেটের পাওয়ার সিঙ্গেল ডিজিটে থাকবে, দ্যাট মিন্স 1 থাকবে, কিন্তু এখানে জেড স্কয়ার প্লাস 9 আছে, এখানে তো জেটের পাওয়ার আছে 2। এই ধরনের যদি থাকে একাধিক পাওয়ারের বা জেড স্কয়ার জেড কিউব থাকে, তাহলে এগুলাকে আমরা এফ অফ জেড ধরে নিব, কারণ আমাদের দরকার হচ্ছে কসিসের যে বেস ইন্টিগ্রাল ফর্মুলাটা আছে, যেটা নিচে দরকার জেটের সিঙ্গেল
ইজি বা সিঙ্গেল যেটা লিনিয়ার ফরম্যাট দরকার সেটা দরকার। তো এখানে আমরা জেডটাকে রাখলাম 1/z থেকে, আর 1/z² প্লাস 9 এটাকে আমরা এফ অফ জেড ধরে নিই। the given integral is লিখলাম এটা let f of z is equal to 1/z² plus 9 এটা ধরে নিলাম। কেন ধরে নিলাম সেটা তো ব্যাখ্যা করলাম। তো তাহলে আমাদের ফাংশনটা কি হয়, এবার আমরা পাচ্ছি f of z divided by z dz, এই পাচ্ছি আমরা। এখন আমাদের দরকার z মাইনাস a ফরম্যাটে, এখানে নিচে আছে শুধু z, তো এটাকে আমরা z মাইনাস a ফরম্যাটে কিভাবে নিব? তো যদি যদি শুধু থাকে, শুধু থাকলে শুধু এখানে একটা যদি মাইনাস জিরো লিখে দিই, তাহলে আমাদের a এর মানটা আমরা এর ফরম্যাটে নিতে পারি z মাইনাস a ফরম্যাটে। তো যার কারণে আমরা জেড মাইনাস জিরো দিলাম। তো জেড মাইনাস জিরো মানে হচ্ছে জেডই, তো ওটা কোনো পরিবর্তন নেই। তো আমরা এ এর মান পেলাম, তাহলে এখান থেকে শূন্য। তো আমরা লিখতে পারি এই যেহেতু এটা ফরম্যাট হয়ে গেছে এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ ডিজেড ফরম্যাটে চলে আসছে, তাহলে আমরা লিখতে পারি টুয়াইস পাই আই ইনটু এফ অফ এ, দ্যাট মিন্স এফ অফ জিরো এখানে, কারণ এ এর মান এখানে জিরো। তো আমরা পেলাম টুয়াইস পাই ইনটু এফ অফ জিরো। এরপরে কাজ হচ্ছে এফ অফ জিরো এর মান বের করা। আমরা এফ অফ জেড ধরে নিয়েছি 1/z² প্লাস 9, এখান থেকে এফ অফ জিরো এর মান বের করতে পারবো। তো এখানে যদি এফ অফ জেড ইজ ইকুয়াল টু 1/z² প্লাস 9, অর্থাৎ এফ অফ জিরো ইকুয়াল টু 1/0² প্লাস 9, যেখানে জেড আছে সেখানে জিরো বসিয়ে দেবো। তো 1/9, তাহলে আমরা এফ অফ জিরো এর মান পেলাম 1/9। তখন এই 2 নম্বর সমীকরণে আমরা 1/9 বসিয়ে দিব এফ অফ জিরো এর জায়গায়। তাহলে আমরা ইন্টিগ্রেশন 1/z ইনটু z² প্লাস 9 dz ইজ ইকুয়াল টু হচ্ছে টুয়াইস পাই আই ইনটু 1/9, দ্যাট মিন্স টুয়াইস পাই আই ডিভাইডেড বাই 9। তো এভাবে করে আমরা ইন্টিগ্রেশন না করেই ইন্টিগ্রাল ফর্মুলা, এই যে কস ইন্টিগ্রাল ফর্মুলার মাধ্যমে আমরা a এর মানটা শুধু বের করে বা এই ফরম্যাটে নিয়ে আসার মাধ্যমে সলিউশন করতে পারি। এটাই হচ্ছে কস ইন্টিগ্রাল ফর্মুলা। তো এই প্রথম ম্যাথটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? না স্যার। না স্যার, স্যার জয়েন হইতে চাচ্ছে স্যার, নিউ মেম্বার। বুঝতে পারিনি। স্যার জয়েন স্যার হতে ক্লাসে চাচ্ছি। জয়েন হতে চাচ্ছে স্যার। ও আচ্ছা, আবার যদি জয়েন কেউ না করতে পারে তাহলে আবার ই করতে বলো, যেহেতু। ওকে স্যার। হ্যাঁ পেয়েছি, সমস্যা। ওকে, আমরা লেসনে যাচ্ছি। আমরা তাহলে প্রথম দিকে আবার একটু, যেহেতু জয়েন করছে অনেকে, আমি প্রথম দিকে আবার একটু বলতেছি। আমরা আজকের যে লেসনটা ছিল সেটা হচ্ছে কসেস ইন্টিগ্রাল ফর্মুলা। তো আমরা একটা ইন্টিগ্রাল ফর্মুলা সম্পর্কে দেখছিলাম যেটার নাম হচ্ছে কসেস ইন্টিগ্রাল ফর্মুলা, এবং এটা অবশ্যই এফ অফ জেড মানে একটা ফাংশন ধরা হচ্ছে, যেখানে এফ অফ জেড হচ্ছে একটা কমপ্লেক্স ফাংশন। আমরা একটা কমপ্লেক্স, আমরা যদি কমপ্লেক্স নাম্বার করতেছি, তো আমরা এখানে কমপ্লেক্স একটা ফাংশন ধরে নিচ্ছি, সেটাকে আমরা কসিস, সেই ফর্মুলাটাকে আমরা কসিস ইন্টিগ্রাল ফর্মুলা বলতেছি। তো এই ফর্মুলাটা আমরা এখানে বলেছি, ফর্মুলার মেইন কথা যেটা হলো ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ ডিজেড ইজ ইকুয়াল টু টুয়াইস পাই আই ইনটু এফ অফ এ। তো আমাদের একটা ফাংশন এফ অফ জেড যদি অ্যানালাইটিক থাকে একটা কন্ট্রোলের বা অর্ধবৃত্তের মধ্যে, তাহলে আমরা এই সূত্রটা লিখতে পারি। তো আমরা এই সূত্র অনুসারেই আমরা এই ফরম্যাটে নিয়ে এসে যে কোনো ইন্টিগ্রালকে সলভ করতে পারি। তো সেটা আমরা দেখেছি প্রথম এক্সাম্পলে কিভাবে আমরা করেছি। 1/z প্লাস 9 আছে আমাদের। তো সেটা থেকে আমরা এটাকে আমরা এখানে যেটা ফরম্যাট আছে এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ, এর জন্য আমাদের এফ অফ জেড ধরে নিতে হবে। তো এফ অফ জেড কিভাবে ধরে নিতে হবে সেটা আমাদের ম্যাথের অনুসারে আমাদের বুঝতে হবে, যে আসলে জেড কোনটাকে এফ অফ জেড ধরবো আর কোনটাকে জেড মাইনাস এ ফরম্যাটে রাখার জন্য রাখ করবো, সেটা আমরা দেখে বুঝতে পারবো। কারণ এফ অফ জেড মানে আমরা এখানে যদি এরকম থাকে, নিচে হবে আমাদের জেড মাইনাস এ, তার মানে নিচে থাকবে জেড এর সিঙ্গেল ভ্যালু। তো সেটার জন্য 1 মিনিট একটু ওয়েট করো, আমার একটা কল আসছে। ওকে স্যার। ওকে, তো আমরা দেখতেছিলাম যে এখানে এফ অফ জেড টা ধরতে হবে
যেটাকে আমরা জেড মাইনাস এ ফরম্যাটে বানাতে পারবো, সেইটা বাদে যেটুকু থাকবে সেটাকে এফ অফ জেড ধরে নিব। তো এখানে যেহেতু 1/z আছে আর 1/z স্কয়ার প্লাস 9 আছে, তো এখানে যেহেতু জেডটা আছে, জেডটা আমরা রেখে দিই, কারণ জেড মাইনাস এ ফরম্যাটের সাথে থেকে নিতে পারবো। সো 1/z স্কয়ার প্লাস 9 কে এফ অফ জেড ধরে নিয়েছি। তারপর সেইটাকে বসায় দিলে পাইলাম এফ অফ জেড ডিভাইডেড বাই জেড ডিজেড। তো আমাদের দরকার জেড মাইনাস এ। তো যেহেতু এখানে কোনো জেডের সাথে কোনো সংখ্যা নাই, তাহলে আমরা লিখে দিতে পারি জেড মাইনাস জিরো, কারণ জিরো থাকলে তো আমার সমস্যা নাই, জিরো দিয়ে জিরো মাইনাস প্লাস যেখানেই করি একই জিনিস থাকবে। তো তাহলে আমরা ফরম্যাটটা পেয়ে গেছি, যেটা আমরা ধরে নিয়েছি এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ ডিজেড। তো এখানে এ এর মান পেলাম, তাহলে আমরা জিরো। তাহলে আমরা লিখতে পারি টোয়াইস বাই আই ইন্টু এফ অফ জিরো। এফ অফ জিরো এর মানটা আমরা বের করে নিব। এফ অফ জেড ইজ ইকুয়াল টু এই যে যেটা ধরে নিয়েছি, এখানে এফ অফ জিরো এর মানটা বসিয়ে দেবো। এখানে জেড আছে, সেখানে জিরো বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি এফ অফ জিরো মান 1/9। 1/9টাকে আমরা যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি twice pi i into 1/9, that means twice pi I divided by 9। তো এভাবে আমরা কস ইন্টিগ্রাল ফর্মুলার মাধ্যমে আমরা ম্যাথ করতে পারি, যেখানে আমাদের কিন্তু ইন্টিগ্রেশন করা লাগছে না। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এটা কমপ্লেক্স নাম্বারের জন্য প্রযোজ্য, রিয়েল নাম্বারের জন্য কিন্তু প্রযোজ্য না এই ফর্মুলাগুলো। এরপরে যেটা আছে প্রবলেম 2টা আমরা পড়ি, ডিটারমিন দ্য ইন্টিগ্রাল উইথ দ্য হেল্প অফ কস ইন্টিগ্রাল ফর্মুলা। সেম জিনিস। এবার খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন 1/z² + 1 ইনটু z² + 9dz। তো আমি আগেরটা বলেছিলাম যে দেখে বুঝতে হবে কোনটাকে এফ অফ জেড ধরবো, কিন্তু এবার যেটা আছে এখানে কিন্তু কোনটাকে জেড ধরবো এফ অফ জেড ধরবো সেটা কিন্তু বোঝার কোনো ওয়ে নেই, কারণ দুইটাই আছে, কি জেড স্কয়ার আছে। তো আমরা চাইলে এখানে যে কোনোটা কি আমরা ধরে নিতে পারি। সিম্পলি এটা যেটাই ধরে নাও, কোনো সমস্যা নেই, একটাকে ধরে নিতে হবে, দুইটাকে ধরে নিলে আবার ঝামেলা। তো আমরা এখানে ধরে নিই যে এখানে যেহেতু এফ অফ জেড ইজ ইকুয়াল টু জেড স্কয়ার প্লাস 9 ধরেছে, তোমরা চাইলে জেড স্কয়ার প্লাস 1 কেও ধরে নিতে পারতা। যদি এরকম পাওয়ার দুটারই এরকম পাওয়ার অধিক থাকে, একের অধিক থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা যে কোনো একটাকে ধরে নিয়ে করতে পারো। তো আমরা এখানে ধরে নিলাম এফ অফ জেড ইজ ইকুয়াল টু 1 বাই জেড স্কয়ার প্লাস 9। তাহলে আমরা যেটা পাচ্ছি, তো আমরা বসিয়ে দিলে পাচ্ছি এফ অফ জেড ডিভাইডেড বাই জেড স্কয়ার প্লাস 1 ডিজেড। তো এবার দেখো এইখানে জেড স্কয়ার প্লাস 1, এখানেও তো সেটা জেড মাইনাস এ ফরম্যাটে আমাদের নাই, কারণ এটার পাওয়ার একের অধিক আছে। তো এই ক্ষেত্রে আমরা একটু হেল্প নিই। আমরা এখানে যেহেতু প্লাস আছে, এটাকে যদি মাইনাস করা যেত তাহলে এ প্লাস বি মাইনাস বি এর সূত্র নেওয়া যেত। এটার জন্যই আমরা এখানে প্লাস 1 এর জায়গায় আমরা লিখতে পারি মাইনাস আই স্কয়ার, কারণ আমরা জানি আই স্কয়ার মানে হচ্ছে -1 আর মাইনাস আই স্কয়ার মানে হচ্ছে +1, তাই তো? তো সেই হিসাবে +1 এর জায়গায় আমরা এখানে মাইনাস আই স্কয়ার বসিয়ে দিতে পারি। তো মাইনাস আই স্কয়ার হয়ে গেল জেড স্কয়ার মাইনাস আই স্কয়ার, দ্যাট মিন্স জেড প্লাস আই ইনটু জেড মাইনাস আই। এবার কিন্তু জেডের পাওয়ার আমাদের একে চলে আসছে, তাই তো? কিন্তু এখনো কিন্তু ঝামেলা রয়ে গেছে, কারণ আমাদের এখানে দুইটা অংশ আছে। তো আমরা কিভাবে সেটাকে মানে আমাদের দরকার শুধু জেড মাইনাস এ। জেড মাইনাস এ দুইটা আছে এখানে, বা দুইটা ফরম্যাটে আছে। তো এটাকে যদি আমরা গুণ আকারে, নিচে যদি এরকম গুণ আকারে থাকে, সেটাকে আমরা আংশিক ভগ্নাংশের মাধ্যমে সেটাকে যোগ অথবা বিয়োগ আকারে প্রকাশ করে নিতে পারি, বা সেটা আংশিক ভগ্নাংশের মাধ্যমে করা হয়। তোমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বা যখন তোমরা আংশিক ভগ্নাংশের মাধ্যমে ইন্টিগ্রেশন করেছো, তখন কিন্তু এই জিনিসটা করেছো যে এরকম যদি গুণ আকারে থাকে সেটাকে এ প্লাস মানে কনস্ট্যান্ট ধরে যেটা করতে হয়, সেই নিয়মটাকে আংশিক ভগ্নাংশ বলা হয়। সেটা নিয়ে আমরা করতে পারি। এখানে দুটো অংশ আছে, তো দুটো অংশকে আমাদের ভাঙাতে হবে। তোমাদের আংশিক ভগ্নাংশ সম্পর্কে ধারণা আছে? জি না স্যার, স্যার অনেকদিন করা হয় না, হয়তো মনে নেই স্যার, ধারণা কিছুটা ছিল। অনেকদিন করা হয় না তো। আচ্ছা, যাই হোক, তাহলে আংশিক ভগ্নাংশর দুইটা রুল আছে। আমি দুইটা রুল বলতে, একটা হচ্ছে পুরো ম্যাথমেটিক্যাল ফরম্যাটে করে নিয়ে আসা করা, অথবা আরেকটা আছে শুধু যদি পাওয়ার 1 থাকে সেটাকে আমরা আংশিক ভগ্নাংশের মাধ্যমে একটা সংক্ষিপ্ত রুলের মাধ্যমে আমরা সলভ করতে পারি। যেহেতু এটা আমাদের আংশিক ভগ্নাংশের ম্যাথ না, তো আমরা সেই ছোট ফর্মুলাটাই অ্যাপ্লাই করার এখানে চেষ্টা করব। সেটা আমরা শিখি, যেটাকে আমরা কভার আপ রুল বলা হয়। কভার আপ রুলটা আংশিক ভগ্নাংশের একটা সংক্ষিপ্ত রূপ, যেটাকে আমরা যে কনস্ট্যান্ট ধরা না ধরেও আমরা সলিউশন করতে পারি। তো সেইটাই আমরা একটু দেখি, আমরা সেটাকে করার চেষ্টা করি। আচ্ছা,
এর জন্য আমাদের একটু বোর্ডে হেল্প নিতে হবে, তো আমি বোর্ডে যাচ্ছি। ওকে, আমাদের যে অংশটুকু আছে সেটুকু আমরা লিখছি প্রথমে। 1 বাই এফ অবজেক্টটা আমরা বাদ রাখি, কারণ এফ অবজেক্ট আমাদের ওটা ফাংশনাল ভ্যালু, ওটা মানে আমরা ওটা সাথে গুণ আকারে দিয়ে দেবো। 1/z প্লাস আই, জেড মাইনাস, তো আমাদের এটাই তো আছে, তাই তো? জেড প্লাস আই ইন্টু জেড মাইনাস আই আছে। কভার আপ রুলের জন্য দেখতে হবে আমাদের হরে যে অংশটুকু আছে তার জন্য যে মান দুটো পাই সেগুলোর জন্য, সেইগুলো আমরা বসিয়ে আমরা সলভ করবো। তো এখানে আমাদের একটা অংশ আছে জেড প্লাস আই, আরেকটাতে আছে জেড মাইনাস আই। যাই হোক, তো এই দুইটাতে ইকুয়াল যদি 0 বসায়, ইকুয়াল 0, এটাও যদি ইকুয়াল 0 বসাই, এখান থেকে যেটা দুটো মান পাই, একটা মান পাচ্ছি প্রথমটার জন্য জেড ইজ ইকুয়াল টু মাইনাস আই, আরেকটার জন্য মান পাচ্ছি জেড ইজ ইকুয়াল টু প্লাস আই, তাই তো? দুটা মান পাচ্ছি, যেটার মান আমরা দুটা মান পাচ্ছি। প্লাস আই। জি স্যার। হ্যাঁ, এই দুইটা মান আমরা যখন এই দুইটা মান ধরে নিব, তখন আমরা জেড ইজ ইকুয়াল টু মাইনাস আই বসাবো, তখন এই যে জেড প্লাস আই এর যে অংশটুকু আছে সেটুকু ঠিক রাখবো, আর বাকি যে অংশ রয়েছে সে জায়গায় আমরা এই যে জেড এর মানটা মাইনাস আই বসাবো। আবার পরবর্তীতে যখন জেড মাইনাস আই এর জন্য যে মানটা পাবো, যেমন প্লাস আই, তখন এই জেড মাইনাস আই এর অংশটুকু ঠিক রাখবো, বাকি যত অংশ থাকবে সেখানে আমরা জেড ইজ ইকুয়াল টু আই বসিয়ে দিব। এভাবে যদি আরো থাকতো, যদি জেড মাইনাস জেড প্লাস 2i, জেড মাইনাস 2i, জেড প্লাস 3i, এরকম যা কিছু থাকুক, 10টা থাকুক, 20টা থাকুক, 10টা পার্ট হবে, 15টা পার্ট হবে। But এই যে জেটের যে মানগুলো পাবো সেই মানগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। যে যেটার জন্য যে মানটা আমরা যেটা বসাবো, সেই ক্ষেত্রে যার জন্য যে মানটা পেয়েছি, যে ফাংশনের জন্য, যে অংশটুকুর জন্য, সেইটুকু ঠিক রেখে বাকি অংশ সেই মানটা বসিয়ে দিই। ওকে, প্রথমে আমরা জেড প্লাস আই ঠিক রাখবো, তো আমরা লিখি পরবর্তী লাইনটা। তো উপরে 1/1 আছে, যেহেতু উপরে উপরে যদি জেটের কিছু থাকতো তাহলে সেখানেও কিন্তু মানটা বসাতাম। বাকি এখানে যেহেতু উপরে কিছু নাই জেটের অংশ, তাহলে আমি 1 বসাই দিছি, জেড প্লাস আই। তো আমরা জেড প্লাস আই এর জন্য মান পাচ্ছি মাইনাস আই। তো ওই জেড প্লাস আইটা প্রথমে ঠিক রাখলাম। আমাদের এখানে যদি দুটো অংশ, অত কঠিন না। তো আরেকটা আছে জেড মাইনাস আই, এই জেড মাইনাস আই এর জায়গায় আই এর জায়গায় মানটা বসাবো, সরি জেড এর জায়গায় মানটা বসাবো মাইনাস আই। তো এখানে আছে জেড প্রথমে, তাহলে আমরা বসাই মাইনাস আই, মাইনাস আই, এটা পেলাম। তাহলে প্রথমটা জেড ইকুয়াল টু মাইনাস আই, সরি মাইনাস আই মাইনাস আই, এই যে এই মাইনাস এটা বসাইছি এই জেটের জায়গায়, যেটা এখান থেকে এই প্রথমটার জন্য যে মানটা আমি পেয়েছি। এরপরের চিহ্ন হবে প্লাস, প্লাস দিলাম। আবার পরবর্তী অংশ নিব এবার। পরবর্তীতে অংশে আমরা বলেছি যে জেড মাইনাস আই ঠিক রাখবো, যেহেতু জেড মাইনাস আই এর জন্য যে মানটা বসেছি সেটা বসাবো। জেড মাইনাস আই ঠিক রাখলাম। বাকি অংশটা আছে জেড প্লাস আই। তো এই জেড প্লাস আই এর জন্য আমরা আই এর জেড এর জায়গায় মান বসাবো আই, বসাই দিই আই, আর প্লাস আই আছে, আই প্লাস আই। তো এই লিখলাম। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি, ইজ ইকুয়াল টু 1 বাই, এখানে আই মাইনাস আই, দ্যাট মিনস মাইনাস 2i, মাইনাস 2iটা আমি প্রথমে লিখলাম যেহেতু আরেকটাতে অংশ থাকবে, তাহলে মাইনাস 2i জেড প্লাস আই, আর প্লাস দিলাম। তাহলে পরেরটা পাচ্ছি আই প্লাস আই, দ্যাট মিনস প্লাস 2i, 2i জেড মাইনাস
তো এটা পাইলাম। তাহলে আমরা যদি এটা ঘুরায় লিখি তাহলে লিখতে পারি 1/2i z মাইনাস i মাইনাস 1/2i z প্লাস i। তাহলে 1/2i যেটা আছে এটা কমন যায়, কারণ 1/2i কি এই জায়গায় আছে, এই জায়গায় আছে। তো এখান থেকে কমন নিলে যে অংশটা পাই 1/2i কমন নিলে পাই 1/z মাইনাস i মাইনাস 1/z প্লাস i। এই জিনিসটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা, যেটুকু এখানে লেখা হয়েছে? না স্যার। ওকে, তাহলে এই জিনিসটাই আমরা এবার খেয়াল করে দেখো, এই যে লেখা হচ্ছে 1/2i 1/z মাইনাস i মাইনাস 1/z প্লাস i। সেটা আমরা এইভাবে আংশিক ভগ্নাংশের মাধ্যমে সলভ করে পেয়েছি। তো সেটা এখানে জাস্ট করে তো দেয় নাই, জাস্ট ওভাবে আসছে, আমি সেটা বুঝিয়ে দিলাম। তোমরা যখন করবে বা আমি যখন অ্যাসাইনমেন্ট দিব তোমরা এটা নিজেদের মতো করে নিবে, বাট নিয়মটা আমি শিখিয়ে দিলাম। ওকে, আর এখানে কিন্তু একটু ভুল আছে টাইপের, যেমন এফ অবজেক্টটা কিন্তু এখানে 1/2i লেখার পর এখানে ডিজেড এর আগে এফ অবজেক্ট আসবে, কারণ এফ অবজেক্ট দিয়ে তো আমি কোনো কাজ করি নাই। এখানে হবে 1/2i z মাইনাস i মাইনাস 1/z প্লাস i এফ অবজেক্ট ডিজেড। তো পরবর্তী লাইনে তাহলে এবার আমরা যেহেতু মাইনাস পাইছি, তাহলে এই ইন্টিগ্রেশনটা দুই ভাগে বিভক্ত করে লিখতে পারি। তো 1/2i ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস i ডিজেড মাইনাস 1/2i এফ অফ জেড ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস মাইনাস i ডিজেড। এটা প্লাস i ছিল, এটাকে মাইনাস i কেন লেখা হয়েছে? কারণ আমাদের দরকার নিচের যে ফরম্যাটটা সেটা হচ্ছে জেড মাইনাস a ফরম্যাটে, তাই তো? তো সেই জন্য জেড প্লাস i কেও ওইভাবে ওই ফরম্যাটে নিয়ে করা হয়েছে। তাহলে একবার a এর মান পেলাম i, আরেকবার a এর মান পেলাম মাইনাস i। তো এখান থেকে এবার তাহলে আমরা দুইটা অংশই বসাই দিই ওই সূত্র অনুসারে। 1/2i রয়ে গেল টুয়াইস পাই i এফ অফ i মাইনাস 1/2i টুয়াইস পাই i ইনটু এফ অফ মাইনাস i। দুইটা মান আমরা বসিয়ে দিলাম সূত্র মতে। তো এবার আমাদের মান বের করা দরকার, এফ অফ i এর মান এর এফ অফ মাইনাস i এর মান বের করা। তো আমরা কোথা থেকে বসিয়ে মান পাবো? এখানে এফ অফ জেড এর জায়গায় এফ অফ জেড 1/z স্কয়ার প্লাস 9, এখানে আমরা বসাবো এফ অফ i আর মাইনাস i এর মান। তো এফ অফ জেড লিখলাম, এটা i স্কয়ার প্লাস 9, তাহলে প্রথমে i এর মান i স্কয়ার প্লাস 9। তো এখান থেকে আমি মান পেলাম -1, i স্কয়ার মান যেহেতু -1 প্লাস 9 ইজ ইকুয়াল টু 1/8। আবার যখন f অফ -i বসাইলাম তখনও -i স্কয়ার হোল স্কয়ার, তার মানে হচ্ছে i স্কয়ারই, কারণ i স্কয়ারের ভিতরে মাইনাস থাকুক আর প্লাস থাকুক, স্কয়ার এর মাধ্যমে সেই মাইনাসটা উঠে যায়। তো i স্কয়ার মানে -1, তো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 1/8। তো উভয় ক্ষেত্রে যে f অফ i f -i মান পাচ্ছি 1/8, এর মান দুটো বসাই দিব। বসাই দিলে দেখা যাচ্ছে π/8 মাইনাস π/8 চলে আসছে, ইজ ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। তো এটা বুঝতে কারো সমস্যা থাকে না? না স্যার। ওকে, তাহলে আমি এই প্রবলেম দুটো দেখালাম, এখানে আরো বেশ কিছু প্রবলেম এখানে করে দেওয়া আছে, প্রবলেম 3, 4। এটা তোমরা জাস্ট ওই একই নিয়মে তোমরা জাস্ট একটু দেখে নিবে। প্রথম লেসন আমি আসলে এটুকুতে প্রথম লেসনটা রাখতে চাই, বাকি দুটো এক্সাম্পল আরো করে দেওয়া আছে, সেটা তোমরা একটু দেখে নিবে। প্লাস অ্যাসাইনমেন্ট যখন দিব এই ক্লাস অনুসারে, তো আজকের যে দুটো লেসনের সে দুটো লেসনের উপর অবশ্যই একটা অ্যাসাইনমেন্ট আসবে, সেটা আমি তোমাদের দিয়ে দেবো। ওকে, নেক্সট লেসনে আমি যাচ্ছি। আমাদের নেক্সট লেসন হচ্ছে কসিস রাইমান ইকুয়েশন। আগেরটা দেখেছি কসিস ইন্টিগ্রাল ফর্মুলা ছিল একটা, এটা হচ্ছে কসিস রাইমান ইকুয়েশন। তো আগেরটা ছিল একটা ফর্মুলা আর এটা হচ্ছে একটা ইকুয়েশন। এবং আমরা যেহেতু কমপ্লেক্স অ্যানালাইসিস করতেছি, এখানে কমপ্লেক্সের কথা থাকবে। স্টেটমেন্টটা পড়ি, ইফ এফ অফ জেড ইজ ইকুয়াল টু ইউ এক্স ওয়াই প্লাস আইভি এক্স ওয়াই, তার মানে এফ অফ জেড একটা কমপ্লেক্স ফাংশন, যেখানে আমাদের যে ফাংশনটা হবে সেখানে ভেরিয়েবল গুলো থাকবে এক্স আর ওয়াই এর মাধ্যমে। ঠিক আছে, সেটাই বোঝানো হয়েছে। বি অ্যান অ্যানালাইটিক ফাংশন ইন আর, দেন দ্য কসিস রাইমান ইকুয়েশন আর del u by del x is equal to del b by del y, del u by del y is equal to minus del v by del x। এই যে 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন আছে, এই দুটো ইকুয়েশন যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো ফাংশনটা অ্যানালাইটিক। তো আমাদের একটা কমপ্লেক্স ফাংশনকে যদি বলে এটা অ্যানালাইটিক কিনা দেখাও, তাহলে তোমাদের কসিস রিমান ইকুয়েশন প্রুফ করে দেখতে হবে যে কসিস রিমান ইকুয়েশনটা স্যাটিসফাই করে কিনা। যদি স্যাটিসফাই করে তাহলে বলবো ফাংশনটা অ্যানালাইটিক,
যদি না করে বলবো ফাংশনটা অ্যানালাইটিক না। এটা কিন্তু আমি বারবার বলতেছি কমপ্লেক্স নাম্বারের জন্য প্রযোজ্য, রিয়েল নাম্বারের জন্য কিন্তু না। আর এখানে যেটা বলা হয়েছে ডেল ইউ বাই ডেল এক্স, এখানে ডেল আর ডি এর মধ্যে একটা পার্থক্য আছে। তোমরা যখন ডিফারেন্সিয়েশন করেছো তখন কি করেছো, ডি বাই ডি এক্স, তাই না? জি স্যার। ডি বাই ডি এক্স করেছে, তাই না? কিন্তু এখানে আছে কি, এই চিহ্নটাকে ডি বলা হচ্ছে না, এটাকে বলা হচ্ছে ডেল। ডেল আর ডি এর মধ্যে একটা পার্থক্য আছে। ডি দ্বারা বোঝাচ্ছে যে ডিফারেন্সিয়েশনটা সেটা হচ্ছে টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর আমরা এবার যেটা পড়তেছি ডেল দ্বারা বোঝাচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো পার্শিয়াল ডিফারেন্সিয়াল আর টোটাল ডিফারেন্সিয়ালের মধ্যে পার্থক্য আছে। টোটাল ডিফারেন্সিয়েশন হলে যে কয়টা ভেরিয়েবল থাকে প্রত্যেকটাকে ডিফারেন্সিয়েশন করে দেখাতে হয়। একটা অংশে যতটুকু যে কয়টা ভেরিয়েবল থাকে, এক্স থাকুক, ওয়াই থাকুক, জেড থাকুক, সবাইকে ডিফারেন্সিয়েশন করে দেখাতে হয়। কিন্তু পার্শিয়ালের ক্ষেত্রে যেটার অংশে, যেমন ডেল ইউ বাই ডেল এক্স, তাহলে এই ইউ তে যেখানে এক্স আছে শুধু সেই অংশটুকু ডিফারেন্সিয়েশন করবো, বাকি অংশগুলো কনস্ট্যান্ট হিসাবে সাথে থেকে যাবে। তো এটাই মেইন পার্থক্য। পার্শিয়ালের ক্ষেত্রে যে ডিফারেন্সিয়েশন হবে সেখানে শুধু ডিফারেন্সিয়েশন বলতে যেখানে এক্স আছে সেই অংশটুকুই ডিফারেন্সিয়েশন করা। এই পার্থক্যটা বোঝা গেছে কিনা, ডেল এবং ডি এর মধ্যে পার্থক্যটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস যে ডেল আর ডি এর মধ্যে পার্থক্যটা কি। ডি দ্বারা বোঝাচ্ছে টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর ডেল দ্বারা বোঝাচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এ ব্যাপারে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পলে যাই। তাহলে আমরা এখানে দুইটা ইকুয়েশন পাইলাম, যেহেতু আমি অত এটা বলতেছি না, এই দুটো স্যাটিসফাই করতে হবে। তার মানে ডেল ইউ বাই ডেল এক্স যে মানটা পাবো আর ডেল বি বাই ডেল ওয়াই এর মানটাও সেম পেতে হবে। আবার ডেল ইউ বাই ডেল ওয়াই এবং ডেল বি বাই ডেল এক্স এর যে মান পাবো, তো দুইটার মধ্যে একটা শুধু মাইনাসের পার্থক্য হবে। যে মানটা পাবো দুইটার মধ্যে একটা মাইনাসের পার্থক্য থাকবে, আর প্রত্যেকটা ক্ষেত্রে দুটোই সমান হবে। এরকম যদি হয়, এই ফাংশন থাকবে অবশ্যই, সেই ফাংশনের মান বসিয়ে যদি এরকম পেতে পারি, তাহলে আমরা বলবো ফাংশনটা অ্যানালাইটিক। কমপ্লেক্স ফাংশন হতে হবে অবশ্যই সেটাকে। আমরা দেখি এখানে এক্সাম্পল আছে, ভেরিফাই দ্য কসেস রেমন ইকুয়েশন আর স্যাটিসফাই ফর দ্য ফাংশনস। এই যে ফাংশন গুলো আছে এগুলোতে কসেস রেমন ইকুয়েশন স্যাটিসফাই করে সেটা দেখাইতে হবে বা প্রমাণ করতে হবে, চেক করবো আমরা। কিন্তু অনেক ক্ষেত্রে এরকমও থাকতে পারে যে একটা ফাংশন দিয়ে বলবে দেখাও যে ফাংশনটা অ্যানালাইটিক কিনা, এরকম হতেই পারে। সো দ্যাট মানে এক্সামিন দা এক্সামিন দা ফাংশন ইজ অ্যানালাইটিক অর নট, যদি এরকমও বলে সেক্ষেত্রে কিন্তু এই কসিস্টেমের ইকুয়েশনটা কি করতে হবে। জাস্ট এখানে তো সবসময় বলা যাবে না যে কসিস্টেমের ইকুয়েশনের মাধ্যমে করো, মানে অ্যানালাইটিক করতে হলে কমপ্লেক্স ফাংশনকে কসিস্টেমের ইকুয়েশনেরই হেল্প নিতে হবে। তো যাই হোক, আমরা ম্যাথে যাই। ইকুয়েশনটা দেখাইছি, প্রথমটা দেখো দেওয়া আছে f of z is equal to e to the power x cos y plus i sin y। এখানে একটা এই সাবজেক্ট দেওয়া আছে এবং আমাদের যে ফাংশনটা আছে সেটা কিসে আছে, ভেরিয়েবল আকারে আছে, এক্স আর ওয়াই ভেরিয়েবল আছে, এবং এটা একটা কমপ্লেক্স ফাংশন, আমরা দেখি বুঝতে পারতেছি। তো প্রথমে আমরা গিভেন দ্যাট দিয়ে লিখলাম f of z is equal to e to the power x cos y plus i sin y। তো আমরা বলেছি f of z is equal to u plus iv ফরম্যাটে থাকবে, আমাদের প্রথমেই বলে দেওয়া ছিল যখন আমরা ডেফিনেশনটা বা সূত্রটা প্রথমে বলেছি। তো এখানে লিখলাম f of z is equal to u plus iv, যাতে f of z কমপ্লেক্স ফাংশন আমরা লিখতেই পারি u plus iv। আর এখানে গুণ করে দিলাম e to the power x cos y plus i e to the power x sin y। তো এখানে আমাদের ইকুয়েটিং অংশটা বুঝতে হবে, ইকুয়েটিং দ্য রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট উই হ্যাভ। আমরা ইকুয়েটিং করব। ইকুয়েটিং কথাটা হচ্ছে সমীকৃত করা। লেফট হ্যান্ড সাইডে যে রিয়েল পার্টটুকু আছে সেটার সমান সমান রাইট হ্যান্ড সাইডে যে রিয়েল পার্ট আছে, এই দুটো পরস্পর সমান। লেফট হ্যান্ড সাইডে যে ইমাজিনারি পার্ট আছে, রাইট হ্যান্ড সাইডে যে ইমাজিনারি পার্ট আছে, তারা পরস্পর সমান হবে, এটা হচ্ছে ইকুয়েটিং। তো লেফট হ্যান্ড সাইডে রিয়েল পার্ট আছে ইউ, আর এখানে রাইট হ্যান্ড সাইডে রিয়েল পার্ট আছে ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই, তাহলে ইউ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই। লেফট হ্যান্ড সাইডে ইমাজিনারি পার্ট এর মান আছে সাথে ভি, আই ভাব যাবে, সেক্ষেত্রে ইজ ইকুয়াল টু এখানে পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই, তাহলে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই। ইকুয়েটিং করে লিখছি, এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ পাইলাম। তো আমরা এক নম্বর সমীকরণ পাইলাম, দুই নম্বর সমীকরণ পাইলাম, এবং ইউ এবং ভি এর মানটাও আমরা পেয়ে গেলাম। এবার আমাদের বাকি কাজ হচ্ছে যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা। ইউ কে দুইবার করতে হবে, একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে, আর ডি কেও একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করতে হবে।
যে বলছে partially differentiating equation 1 and 2 with respect to x and y respectively we get আমরা কি পাই তাহলে আমরা তাহলে প্রথমে u কে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি partially del u by del x is equal to আমরা তাহলে x এর সাপেক্ষে করতেছি তাহলে x এর অংশটুকু আছে e to the power x আর cos y আছে এখানে x নাই তো এই cos y টা কনস্ট্যান্ট থাকবে আর e to the power x কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবো e to the power x ই পাওয়া যাবে কারণ e to the power x কে ডিফারেন্সিয়েশন করলে e to the power x ই থাকে তাহলে আমরা পাচ্ছি del u by del x এর মান e to the power x cos y এটা 3 নম্বর দিলাম এবার del u by del y এর মান বের করব তাহলে u কে আবার y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তাহলে e to the power x cos e to the power x তো কনস্ট্যান্ট কারণ এখানে y নাই cos y কে যদি ডিফারেন্সিয়েশন করে তাহলে পাবো মাইনাস sin y তাহলে দেখো তাহলে আমরা পাচ্ছি এই মাইনাস e to the power x sin y তো আমরা চেঞ্জ করে নিয়ে লিখে দিলাম এটা 4 নাম্বার দিলাম সিমিলারলি v এর জন্য করব del v by del x তো x এর সাপেক্ষে করব তাহলে e to the power x যেহেতু আছে ওটাই এটা কোনো পরিবর্তন হবে না e to the power x আর del v by del y তাহলে sin y ছিল sin y কে ডিফারেন্সিয়েশন করলে cos y হবে এখানে cos y e to the power x cos y এটা হচ্ছে 6 নম্বর সমীকরণ দিলাম এবার দেখো 3 এবং 6 নম্বরে যেটা অংশ আছে এটা পরস্পর সমান এই যে e to the power x cos y e to the power x cos y এবং সেক্ষেত্রে এখানে আছে del u by del x আর এটা হচ্ছে del v by del y তাহলে আমরা লিখতে পারি del u by del x is equal to del v by del y del u by del x is equal to del v by del y এটা 7 নাম্বার আর 4 এবং 5 থেকে আমরা দেখতে পাচ্ছি দুটোর মধ্যে কি একটা মাইনাসের পার্থক্য আছে তাহলে আমরা সেখান থেকেও লিখতে পারি এরকম del u by del y is equal to minus del v by del x তো এখান থেকে লিখলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 7 এবং 8 নম্বর ইকুয়েশন থেকে আমাদের যে প্রসেস রিমেন ইকুয়েশনের 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন সেই দুইটাই এটা তো যেহেতু স্যাটিসফাই করছে আমাদের তো চেক করতেই বলছে যে স্যাটিসফাই করে কিনা তো স্যাটিসফাই করতেছে সেটা বলবো তো এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা না স্যার আচ্ছা এরপরে এখানে আরো এক্সাম্পল আছে আমি তোমরা এগুলো দেখবে আমি আরেকটা দেখাচ্ছি যেটা একটু মানে তোমরা এখানে জাস্ট ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এই জিনিসগুলোই তেমন কোনো আগের জিনিসই আছে জাস্ট একটু অ্যাপ্লাই করা হচ্ছে বা একটু আপার লেভেলে যাচ্ছে এই আর কি 3 নাম্বারটা আমরা দেখি 3 নাম্বারটা কি ছিল আমি আগে উপর থেকে দেখে আসি 3 নাম্বারে আমাদের আছে f of x f of z is equal to sin 2z ঠিক আছে তাহলে আমরা যাই sin 2z টা করি তো sin 2z আছে তো z আছে আমরা জানি যে f of z কে u plus iv ধরবো আর শুধু z যে কমপ্লেক্স নাম্বারটা আছে সেটা হবে x plus iy কারণ আমরা জানি যে u এবং v আমরা f of z যে ফাংশনটা সেখানে ভেরিয়েবল আকারে শুধুমাত্র x আর y আছে তাহলে z is equal to আমরা জানি x plus iy আর f of z is equal to u plus iv ঠিক আছে সেই অনুসারে আমরা বসিয়ে দিই u plus iv is equal to sin 2 into x plus iy তো এবার আমাদের এই 2টা ভিতরে গুণ করে দিই sin এর সাথে u plus iv is equal to sin 2x plus i into 2y লিখলাম তো আমাদের সূত্র আছে sin a plus b এর সূত্র আছে আমরা জানি sin a cos b plus cos a sin b সূত্র তোমরা ট্রিগোনোমেট্রিতে পড়েছো সেই সূত্রটা আমরা এই করব এখানে a মানে হচ্ছে 2x আর b মানে হচ্ছে i 2i সেটা বসাই দিই তাহলে sin 2x cos i 2i plus cos 2x sin i 2i জাস্ট আমরা sin a plus b এর সূত্রটা বসাই দিলাম এবার এখানে আর একটু পার্থক্য আছে এখানে i থাকলে i এর জন্য একটু পরিবর্তন হয় cos ix আমরা সূত্র জানি cos ix সমান সমান cos hyperbolic x এটা হাইপারবোলিক ফাংশনে নেওয়ার কন্ডিশন cos ix যদি থাকে সেটাকে আমরা লিখতে পারি cos hyperbolic x h দ্বারা বোঝাচ্ছে হাইপারবোলিক এর সাইন আর sin ix এটা জন্য হচ্ছে i sin hyperbolic x তার মানে sin এর জন্য যদি i ভিতরে থাকে যে এর সাথে x এর সাথে তাহলে i টাকে বাইরে লিখতে হবে বাট cos এর জন্য সেটা থাকবে না সেটা চলে যাবে অটোমেটিকলি তো এখানে এই জিনিসটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে এখন এখানে cos i 2i আছে তাই x এর পরিবর্তে আছে 2i i আছে cos এর জন্য i উঠে যাইবে h চলে আসবে তো sin 2x cos hyperbolic 2i সিমিলারলি এখানে sin 2i 2i আছে sin এর জন্য একটা i দিতে হবে বাইরে তাহলে i cos 2x sin hyperbolic 2y এই লাইনটা বোঝা গেছে কিনা এই যে ক্যালকুলেশনটুকু করলাম এটা সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা এখানে কিন্তু আমরা ট্রিগোনোমেট্রিকের বেশ কিছু সূত্র অ্যাপ্লাই করছি না স্যার
ওকে, তাহলে এরপরে নেক্সট কাজ হচ্ছে ইউ আর ভি এর মান বের করা। সিমিলারলি ইকুয়েটিং দ্য রিয়েল আর ইমাজিনারি পার্ট উই গেট ইউ এর মান পাচ্ছি sin 2x cos hyperbolic 2y, আর ভি এর মান পাচ্ছি cos 2x sin hyperbolic 2y। ওকে, আমরা সেগুলো লিখি। তো লিখলাম ইকুয়েটিং দ্য রিয়েল আর ইমাজিনারি পার্ট উই হ্যাভ u is equal to sin 2x cos hyperbolic 2y, v is equal to cos 2x sin hyperbolic 2y। এবারে কাজ হচ্ছে u কে x এবং y এর সাপেক্ষে পার্শিয়ালি আর v কে সিমিলারলি x আর y এর সাপেক্ষে পার্শিয়ালি করব ডিফারেন্সিয়েশন। তো del u বাই del x, তো প্রথমে sin 2x আছে তাই তো, আর cos hyperbolic 2y তো আর কনসিডারেশনে নিব না যেহেতু আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করতেছি। তো sin 2x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো cos 2x, এবং এখানে x হিসাবে যেহেতু 2x কে ধরা হয়েছে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো আমরা 2, তাহলে 2 cos 2x cos hyperbolic 2y। সিমিলারলি del u বাই del y, y এর সাপেক্ষে যখন করবে তখন sin 2x কনস্ট্যান্ট, cos hyperbolic 2y কে ডিফারেন্সিয়েশন করব y এর সাপেক্ষে। cos hyperbolic কে যদি ডিফারেন্সিয়েশন করো তো hyperbolic এর ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে এখানে মাইনাসটা আর আসবে না, তো cos কেও ডিফারেন্সিয়েশন করলে পাবো sin hyperbolic 2y, সেটা পাবো। আর এখানে আমরা যেমন করতাম যে cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি পেতাম sin x, কিন্তু হাইপারবোলিক এর ক্ষেত্রে cos hyperbolic x কে ডিফারেন্সিয়েশন করলে পাবো sin hyperbolic x, মাইনাসটা থাকবে না। সিমিলারলি সেটা করলে এখানে পাচ্ছি আমরা sin hyperbolic 2y, আর 2y কে ডিফারেন্সিয়েশন করলে পাবো 2, তো সেই 2টা বাইরে sin 2x sin hyperbolic 2y জাস্ট ডিফারেন্সিয়েশন করছি। সিমিলারলি আবার যখন এটাকে করবো v কে করব তখনও প্রথমে হয়তো cos 2x ছিল, cos 2x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin 2x, আর আগে একটা মাইনাস পাবো সেই মাইনাসটা মাইনাস দেওয়া হয়েছে, আর 2x কে ডিফারেন্সিয়েশন করলে 2 পাবো, সেই 2টা হচ্ছে এভাবে করে পেলাম। আবার y এর সাপেক্ষে করলে এখানে sin hyperbolic 2y এটাকে ডিফারেন্সিয়েশন করলে cos hyperbolic 2y আসবে, এখানেও কোনো মাইনাস আসবে না, তো cos আর sin যেটাই থাকুক এটা হাইপারবোলিক করলে মাইনাসটা থাকতেছে না। তো এখান থেকে যেটা পাওয়া পেয়ে গেলাম। এবার দেখো 3 এবং 6 একই আসছে, 4 এবং 5এও একটা মাইনাসের পার্থক্য আছে। তো সিমিলারলি তাহলে ওইটা আমরা লিখতে পারি ফ্রম 3 and 6 উই গেট এটা del u by del x is equal to del v by del y, ফ্রম 4 and 5 উই গেট del u by del y is equal to minus del v by del x। এইভাবে করে স্যাটিসফাই করলো তাহলে। তো এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? না স্যার। তাহলে এগুলাই 4-5 নম্বরেও এই একই জিনিসই আছে, এগুলো জাস্ট তোমরা একটু দেখে নিবে। এখানে 5 নাম্বারটা আমি আরেকবার একটু দেখি লাস্ট। এখানে 5 নাম্বারটা দেখো আছে f of z is equal to 1 by x plus iy আছে। তো আমরা দেখেছি যে যদি আমরা প্রথম যখন কমপ্লেক্স করেছি নিচে যদি হরে যদি থাকে কি বলে হরে যদি কমপ্লেক্স নাম্বার থাকে সেটাকে কি করতাম উঠাই দিতাম তাই না, হরের লব থাকলে যে ডিভাইডেড বাই এর রুলটা যেটা পড়েছিলাম যে উপর নিচে যেটা হরে থাকবে সেটার কি করে ওই মানে কনজুগেট কনজুগেট দিলে উপর নিচে গুণ করা হয় না, সেই কাজটাই কিন্তু এখানে করা হয়েছে যে x প্লাস আই এর কনজুগেট হচ্ছে x মাইনাস আই ওয়াই, তো সেটা দিয়ে কনজুগেট করে নিচের হরটাকে দেখো এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বানানো হয়েছে, তার মানে কি হরটাকে আমরা আই মুক্ত করে ফেলেছি। এবার আমরা এখানে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট ইকুয়েটিং করব। তো রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট ইকুয়েটিং করলে আমরা ইউ এর মান পাচ্ছি x বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ভি এর মান হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো এখান থেকে ইউ ভি মান পেলাম, এবার পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এখন আমি যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করো তোমাদের কিন্তু এখানে জিনিসটা বুঝতে হবে যে আমরা ডিফারেন্সিয়েশন কিন্তু আমি কিন্তু তোমাদের ডিফারেন্সিয়েশন অত ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি না। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কিন্তু তোমরা করে আসছো, ইউ বাই ভি এর ডিফারেন্সিয়েশন কিন্তু তোমরা করছো। এখন যদি কেউ ইউ বাই ভি এর ডিফারেন্সিয়েশন না পারে সেটা কিন্তু আমার আসলে এখন বোঝানোর মতো মানে সময় বা এখন হয়তো আমার টাইম নেই। যদি এরকম কারো সময় মানে সমস্যা আছে কিনা ইউ বাই ভি এর সূত্রে সেটা আমাকে থাকতে বলতে পারো, তাহলে আমি এটা গিয়ে আরেকবার নিচে করার চেষ্টা করব। যেহেতু তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এন্ড কি বলে ইন্টিগ্রাল ইকুয়েশন তোমরা কিন্তু কোর্স করছো আগে, তো কোনো সমস্যা আছে কিনা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে ইউ বাই ভি এর সূত্র করতে? আরো সমস্যা থাকলে বলো, তাহলে আমি এটা নিচে করে দেওয়ার চেষ্টা করবো। কারণ এখানে দেখতেছো কি এক্স বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আছে, ইউ বাই ভি এর সূত্র নিতে হবে,
পরেরটা ভি এর ক্ষেত্রেও কিন্তু আছে, তো চারটা কিন্তু ডিফারেন্সিয়েশন করতে হবে। সেক্ষেত্রে তোমাদের ইউ বাই ভি এর সূত্র প্রত্যেকটাতেই প্রায় অ্যাপ্লাই করতে হতে পারে। তার কোনো সমস্যা আছে কিনা এখানে? ওকে, যদি সমস্যা না থাকে তাহলে ইউ বাই ভি এর সূত্র অনুসারে করলে আমরা এখানে দেখবো সিমিলারলি আগের মতো করলে এরকম সূত্রগুলো মিলে যাবে, যে ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল বি বাই ডেল ওয়াই। সিমিলারলি এটাও মিলে যাবে। এখানে এই জিনিসগুলোই কসি স্টাইলম্যান ইকুয়েশনের মেইন কথা যেটা হচ্ছে, এখানে আমাদের দুটো ইকুয়েশন দেওয়া আছে, দুটো ইকুয়েশনটাকে আমাদের ওই দুটো ইকুয়েশনের সাথে মিলাতে হবে। যদি মিলে যায় তাহলে আমরা বলবো ফাংশন অ্যানালাইটিক। তোমাদের অ্যাসাইনমেন্টে এরকম কোশ্চেন হতে পারে যে ফাংশন অ্যানালাইটিক কিনা দেখাও, তাহলে কিন্তু তোমাদের এটাই চেক করতে হবে যে কসি স্টাইলম্যান ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা। যদি দেখো স্যাটিসফাই করছে তাহলে বলবো যে ফাংশনটা অ্যানালাইটিক। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই আইডি দাও। যদি কারো সমস্যা থাকে বলো। ওকে, যদি সমস্যা না থাকে তাহলে লিভ দিতে পারো। আজকের ক্লাসে পর্যন্ত।